লজ্জে অবনত মস্তকে তমার পাশে বসল নুবা। দুহাত কষলে যাচ্ছে গ্রাউন্ডের ওড়না ধরে। মনটা তার জ্যামের কাছে ছুটে যাচ্ছে বারবার। অবাধ্য মনের সময় জ্ঞান নেই একদমই, শুধু জামে করে বেয়াদব মন। ফুট করে নীরবে শ্বাস ছাড়ল সে। তমা জহুরি নজরে দেখল প্রিয় বান্ধবীকে, ফোরন কাটল দীর্ঘশ্বাস টেনে। বেশ লম্বা সময় কাটালি, তা কি করলি এতক্ষণ তোর ফুল জামাইয়ের সাথে? নুবা কিঞ্চিত মাথা তুলে তাকালো, নিজেও রগর গলায় জবাব দিল, তুই যা করবি আমিও তাই করে এসেছি। আমি কি করব আবার? সেটা তুই ভালো জানিস কি করবি জামাইয়ের সাথে। তমা বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়, হা হয়ে আছে মুখ। নতুন বউ হয়ে পড়েছে বিপাকে। সবাই কম বেশি নজর তার দিকে তাক করে আছে, তাই আর বেশি ঘাটালো না। কিন্তু সে এখনো বিস্মিত। মাত্র কয়েক মিনিটে এই মেয়ের রূপ বদল, সত্যি অবিশ্বাস্য। এ তো সত্যি জামাই পাগল, আবার প্রমাণিত। কিন্তু নুবা ভাবলেশীন। সে তমার নিকট আরো ঘেঁষে বসল, তার এক হাত চেপে মুখের কোণে কৃতজ্ঞতার সুর তুলল সে। ধন্যবাদ তমা এত বড় উপকার করার জন্য। তুই না বললে হয়তো আজও জানা হতো না। তমা মৃদু হাসল। যাই হোক, তাহলে সে কারোর কাজে এসেছে। সেও এক হাত চেপে ধরল নুবার, মজার স্বরে বলে উঠল, সব মিটমাট হয়ে গেছে তোদের? নুবার মুখে লাজুক হাসি। তমা যা বোঝার বুঝে গেছে। ভালোই হলো, দুজনের মান অভিমান ভাঙল তাহলে। হলরুমে সবার মুখে চিন্তার ভাঁজ। হৃদি কিছু না বলেও সানি জবাব দিল তার। আসলে চিন্ময় কোথাও যেন যাচ্ছিল, কিন্তু হুদি জিজ্ঞেস করছিল কোথায় যাচ্ছে, তাই আমি আর জিজ্ঞেস করিনি। এটাই আসল কারণ, আর কিচ্ছু না। জিতু জিমান দুজনের কেউই বিশ্বাস করলো না এই কথা। জিতুর কাছে পড়েই অর্ধসত্য মনে হলো। সে হৃদিকে ডাকলো, হৃদি এদিকে এসো তো। সেও বাক্যে বিনিময় ছাড়া এগিয়ে এলো সবার সামনে। জিতু প্রশ্ন ছিল তার উদ্দেশ্যে। সত্যি করে বলো তো, চিন্ময়ের সাথে কি কথা হয়েছে? সানি ভাই যেটা বললো সেটাই সত্যি। আমি চিন্ময় ভাইকে এটাই জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সে তো উত্তর দিলই না, উল্টো আমাকে। বাকি কথা শেষ করার আগেই প্রবেশ মুখে চিন্ময়কে আসতে দেখলো। হৃদি মুহূর্তে চুপসে গেল। আর যাই হোক, সে আর এই লোকের ছায়াও মারাবে না। না মানে একদমই না। সে আর হলরুমেই দাঁড়ালো না, সাথে নীলাপকে নিয়ে দোতলার দিকে পা বাড়ালো। উপস্থিত সবাই হতবিহ্বল হৃদির কাণ্ডে, কিন্তু চিন্ময়কে দেখতে পেয়ে সব ভুলে তার দিকে বাকিরা এগিয়ে এলো। মুবিন সামান্য এগিয়ে গিয়ে কাঁধে হাত রেখে বলল, কোথায় গেলি এভাবে কাউকে কিছু না বলে? চিন্ময় মুখে কৃত্রিম হাসি ফোটালো। ফোট করে নিঃশ্বাস ফেলে বলে উঠল, আরে মামা কল দিছিল, কতদিন পর বাড়ি ফিরলো, তাই তো ছুটে এলাম। আচ্ছা, এই প্রসঙ্গ বাদ দাও তো। জিমানের বাসর ঘর সাজিয়ে সব রেডি করে তবেই এসেছি, কিন্তু তো ওদের আর কষ্ট করতে হবে না, শুধু বউ বরকে নিয়ে গাড়ি করে যাবি। জিতু সহ বাকিরা হাও হয়ে আছে। এই ছেলে এতক্ষণ হাওয়া হয়েছিল, তাহলে কি বাসর ঘর সাজাতে? জিতু কিছু একটা বলতে উদ্যত হলো, তার আগেই চিন্ময় বাম হাত তুলে থামিয়ে দিল। থাক, আর তো ধন্যবাদ দিতে হবে না। আজ পকেট ফাঁকা হবে জিমানের। সো তুই আজ দূরে যা। হ্যাঁ, এমনিতেই তোর কাছে বকে আছে আমার, আগে সেটা শোধ কর। তাই নাকি? তা বকেয়ার পরিমাণ কত শুনি? তাহলে পরিশোধ করবি? জিতু নিজের শার্টের হাতা গোটাতে গোটাতে উত্তর দিল, করবো তো, একদম সুদে আসরে। চিন্ময় শুকনো ঢোক গিল, ফের রগর গলে জবাব দিল, আচ্ছা থাক, লাগবে না, তোর টাকা তোর কাছেই থাক। ফুলের সজ্জিত রুম, দরজার চৌকাঠে দ্বন্দ্বায়মান জিমান। তোমাকে আগেই ভেতরে প্রবেশ করানো হয়েছে। চৌকাঠে ফিতা টেনে দাঁড়িয়ে আছে বন্ধুমহল। সবার আগে উৎসুক হয়ে দাঁড়িয়েছে চিন্ময়। লরিনের হাতে ফুল দিয়ে ঢাকা ছোট্ট কাচের বাটি, সেখানে রাখা কয়েকটা চিরকুট। জিমান নিজ মনে ইয়ানাফসি পড়ছে, কি হবে যে তার সাথে কে জানে। অস্থির মনে একখানা চিরকুট তুলে নিল। চিরকুট মেলে ধরতেই দুটো শব্দ স্পষ্ট চোখে পড়ল। 50,000 লেখা দেখে সে কিঞ্চিত ভরকালো, নিজ মনে গালিও ছুড়ল। এরা বন্ধু নাকি কসাই? সে দরদাম করলো, এত টাকা হবে না, আরো কমাতে হবে। এতেই কর্কশ ধ্বনি তুলো সানি। হালা কিপটা, 1 টাকাও দরদাম করতে হবে? জিমান কিছু বলার আগে চিন্ময় চেঁচালো, জলদি টাকাটা দিয়ে দে, আমরা ঘুমামো। সারাদিন কত কাজ করছি, বিশ্রাম পাই নাই কিন্তু একটু, তাড়াতাড়ি দে। জিমান দায়সারা ভাবে জবাব দিল, 30 আছে, নিয়ে নে। হয়তো আমি গেলাম, আজকে রুমেই যাবো না দরকার হলে। সহসাই জিতুর অধর কোণে দুষ্টু হাসি। সেও টিপ্পনি মারল, যা, আল্লাহ হাফিজ।
আমরা না হয় এখানে নিচে বিছানা করে ঘুমাই। তুই তো আর ঘুমাবি না, ভাবির সাথে না হয় মেয়েরা থাকবে। জীবন ভালোই বুঝলো নিজের জালে নিজেই ফেসেছে। মুখের কোণে হতাশার সুর। এরকম বন্ধু থাকলে শত্রুর দরকার হয় না কখনো। এটা তার প্রথম রাত, এভাবে নষ্ট করতে চায় না। কত হারামি। বাঘ পিতনটাই জড়িয়ে লাভ হলো না। এবার কিছুটা নরম সুরে জবাব দিল। আচ্ছা ঠিক আছে, 35 দিচ্ছি, আর টাকা নেই। এই মুহূর্তে আমি ফতুর। বিয়ে করে বউ আনতেই আমার সব টাকা হাওয়া, বিশ্বাস কর। বন্ধু মহলের মুখে কুটিল হাসি। আর জিমানের কোনো কথাই শোনা হবে না। এর মাঝে সানি তার বিখ্যাত ডায়লগ বলে উঠল। টাকা দাও, বউ নাও, বউ নিয়ে বাসর মিটাও। সবার মধ্যে থেকেও মুবিন যেন অসহায়। সে চুপচাপ বন্ধুদের কার্যক্রম দেখছে। তার যে খুব খারাপ লাগছে তা কিন্তু নয়, তবে মনটা বড্ড আফসোসে পড়ছে। তার জীবনে এমন রঙিন দিন কি আদৌ আসবে? হয়তো আসবে, নয়তো না। কিন্তু জিমান ফের হতাশ হলো। শেষবারের জন্য বলে উঠল। 38 আছে, এটা নিয়ে বের হ। এবার আমাকে কিডন্যাপ করলেও এরপর একটাও টাকাও বের হবে না। আর না মানলে তোরাই থাক, আমিই গেলাম। বন্ধুমন অবশেষে হার মানল। যত হোক নিজের বন্ধু বলে কথা। সানি রকি ফিতা খুলে দিল। জুই, সিমি, লরিনটা ফুলের পাপড়ি চিটিয়ে অভিবাদন জানালো। জিমানের নতুন জীবনে পা রাখার জন্য তাকে স্বাগতম জানিয়ে বন্ধুমহল বের হয়ে এলো তার রুম থেকে। তবে আসার আগে তাদের দেওয়া বিশেষ উপহার দিতে ভুলল না তারা। জিমান অবাক হলো বেশ। জিতু গোলাপি রঙের বড় একটা কার্টুন দিল, সাথে দার্জিলিং হানিমুন প্যাকেজ। রকি একটা জগ দিল রাতে পানি খাওয়ার জন্য। মুবিন দিল ল্যাম্প লাইট। চিন্ময় দিল ইয়ারফোন আর একটা কোল বালিশ। বইয়ের বক বক শুনতে ইচ্ছে না হলে কানে ইয়ারফোন গুঁজে বসে থাকবে। কোলবালিশ হচ্ছে ঝগড়া হলে মাঝখানে দেওয়াল হিসেবে ব্যবহার করার জন্য। মশা যাতে রাতে বিরক্ত না করে সেই জন্য। সানি দিল প্রাকৃতিক টনিক। মশা তাড়াতে দিল তুলসী গাছ। এই গাছ মশা তাড়বে, সাথে ঘুমও ভালো হবে তাদের। সিমি দিল ঝুলন্ত দোলনা, সেখানে বসে নব দম্পতি চন্দ্রবিলাস করতে পারবে। লরিন দিল রাতে পরার জন্য নাইট কাপল ড্রেস। জুই দিল মিস্টার অ্যান্ড মিসেস লেখা কাপল কফি সেট, সাথে বড় একটা প্লেট একসাথে খাবার খাওয়ার জন্য। এত কিছু দেখে জিমান তমা দুজনেই হতবাক। তমা কিছু না বললেও জিমানের মুখে দুষ্ট হাসি। তা ম্যাডাম, হানিমুনের জন্য দার্জিলিং যেতে প্রস্তুত তো? তমা লজ্জানত হয়ে আছে, প্রত্যুত্তর করল না। জিমান ফের প্রশ্ন ছুড়ল। ম্যাডাম কি লজ্জা পাচ্ছেন? মুখটা একটা উপরে তুলুন, দেখি তো আপনি কেমন লজ্জা পাচ্ছেন। তমা ইতস্তবোধ করছিল এতক্ষণ, কিন্তু শেষে না পেরে জিমানের এমন বেফাস কথার জবাব দিল। লাজুক রাঙ্গানো হাসিতে বলে উঠল। জিমান, আপনি কিন্তু ভারী বদ হয়ে গেছেন। ইচ্ছা করে কিন্তু জ্বালাচ্ছেন আমাকে। এই রাতের জন্য এত দীর্ঘ অপেক্ষা করছি, একটু তো জ্বালাবই ম্যাডাম। যা, অসভ্য লোক। বিয়ের পর সভ্য হয়ে থাকার মানেই নেই, বুঝলেন ম্যাডাম? কথাটা বলে জিমান চোখ মারল। তমা ফের লজ্জানত হলো। রিদি, নীলাপ, নুবাসহ এতক্ষণ অনুরূপেই বসেছিল। এদের ডাকলেও এরা কেউ যায়নি বন্ধুমহলের মাঝে। রিদি, নীলাপ দুজনেই বসে গল্প করছে, কিন্তু নুবা আছে তার জাগতিক ভাবনায়। এদের গল্পের মাঝে দরজায় টোকা পড়ল। নীলাপকে দরজা খুলো, দেখলো সামনে জিতু দাঁড়ানো। তবে তাদের থেকে সামান্য দূরত্বে বন্ধুমহল দাঁড়ানো। জুই, সিমি, লরিন তিনজনই রুমে প্রবেশ করলো। তারা এই রুমে ঘুমাবে, সাথে নীলাপ রিদিকেও থাকতে বলো। কিন্তু তারা দুজনে জিমির সাথে থাকবে। সে দুজনকে আগেই বলেছে তার সাথে থাকার জন্য। জুইরাও মেনে নিল তাদের কথা। জিতু এসে রিদি নীলাপকে 2000 করে 4000 টাকা দিল। রিদে হাও হয়ে আছে, এগুলো কিসের টাকা? জিতু বলে উঠল। এগুলো বরের পকেট ফাঁকা করার টাকার ভাগ পাচ্ছ, নিয়ে নাও। নীলাপ নিতে চাইল না, কিন্তু জিতুর অনুরোধেই নিতে বাধ্য হলো। দুজনেই টাকা নিয়ে বের হয়ে গেল। পাশে দাঁড়ানো ছিল চিন্ময়। হৃদের চোখ তুলো তাকালো না, হনহন করে চলে গেল নিজ গন্তব্যে। চিন্ময় এটা নিয়ে মাথা ঘামালো না তেমন। তার মনে এখন রাজ্যের চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার মা কখন সুস্থ হবে? আর সুস্থ হলেই বুঝি সে বরের আসনে বসবে। কি হবে তার সাথে? সত্যি সে কুদুমকে বিয়ে করবে? 2000 করে বন্ধু মহলের সবাইকে বন্টন করে দেওয়া হলো। 4000 টাকা নোবাকে দেওয়া হলো। সে হা হয়ে আছে, ব্যগ্র কণ্ঠে বলে উঠল। এত টাকা কেন? সবাই তো। জিতু মুচকি হাসলো, এক ভুরু উঁচিয়ে বলে উঠল। 2000 তোমার, আর 2000 তোমার বরের। রেখে দাও, দুটোই তোমার।
নিশুতির রজনী গভীরতায় আচ্ছন্ন শহর পক্ষ। মাঝে মধ্যে সড়কের ছুটন্ত গাড়ির স্যাঁসা শব্দ ভেসে যাচ্ছে ভবনের বদ্ধ ঘরে। মধ্য জানুয়ারি মাস, মাঘ মাসে শীতের প্রকোপ বেড়েছে যান্ত্রিক শহরের বুকেও। হিম করা শীতে কম্বলের নিচে একে অপরকে বক্ষপটে লেপ্টে আছে এক প্রেমিক যুগল। নিদ্রাহীন দুজনের দিনপতন নীরবতায় আচ্ছন্ন। তবে উসখুস করছে নুবা দীর্ঘ সময় ধরে, অথচ জিতু ভাবনাবিহীন। তার অপলক দৃষ্টি নুবা হতে নিবদ্ধ। নুবা নীরবতা ভঙ্গ করলো শেষে। এভাবে তাকিয়ে আছেন কেন? আমার বউ দেখি, কিন্তু এই পিচ্ছি মেয়েটা কখন এত বড় হয়ে গেল তাই ভাবছি। নুবা ভ্যাবাচেকা খেলো। সে কখন পিচ্ছি ছিল? যথেষ্ট বড়ই ছিল। এতটাও অবুঝ নয় সে যে কিছুই বুঝে না। নিজের দুঠোঁট উল্টে জবাব দিল জিতুর। আমি কখন পিচ্ছি ছিলাম? তুমি পিচ্ছি ছিলে না তাহলে? একদমই না। জিতু মুচকি হাসলো, রগর গলায় বলল, তাহলে বিয়েটা 3 বছর আগেই করা উচিত ছিল। এতদিনে 2-3টা বাচ্চার বাপ হওয়া যেত, তাই না বউ? নুবা যেন আকাশ থেকে পড়ল। জিতু ডিম তাহলে এর জন্যই তাকে পিচ্ছি বলছে? কত বদলোক! মন চাইছে এর মুখ সেলাই করে দিতে। নষ্ট পুরুষ মানুষ। দাঁতে দাঁত পিষে যাচ্ছে সে। জবাব দেওয়ার জন্য উত্তর খুঁজল, অথচ জিতুর চোখে মুখে তখন খুশি উপচে পড়ছে। বুকে জ্বালাতে পেরে নিজ মনে বেশ প্রসন্ন হলো। এবার দ্বিতীয় কাজ করার পালা। বিছানা ছেড়ে উঠে বসলো। মুঠোফোন হাতে নিয়ে ডায়াল করলো কাঙ্ক্ষিত নাম্বারে। কল করার কিছু সময়ের মধ্যেই রিসিভ হলো। অপর প্রান্তে জিমানের বিরক্তিকর সুর ভেসে এলো। কিরে, এত রাতে কোন দুঃখে কল দিলি? জিতু স্বর বেশ গম্ভীর। জবাবে বলল, বাসর সারার আগে আশেপাশে একবার ভালো করে চোখ বুলিয়ে নিস। হয়তো কোনো একজন তোদের ওপর নজর রাখছে। সাবধান, তার চোখ জোড়ায় তোরা নজরবন্দি হয়ে যেতে পারিস। শুধু বন্ধু না, ভাইরা ভাই ভবিষ্যৎ বেআই হিসেবেও তোকে সতর্ক করা আমার নৈতিক দায়িত্ব ছিল। এবার তুই কি করবি কর, বাকিটা তোর মর্জি। তোর রুম, তোর ইচ্ছে, রাখছি রে। জিমান বলল বেশ বিপাকে। তাকে কেউ নজর রাখছে। কে সে? পুরো রুম চিরুনি অভিযান চালিয়েও একটা টিকটিকিরও দেখা পেল না। তমা বেশ ভয়ে আটকে উঠেছে। সত্যি কি কেউ নজর রাখছে? কি হতে পারে? জিমান দরজা খুলে বেরোতে চাইল, কিন্তু দরজার বাইরে থেকে লক করা। সে বেশ ধাক্কাধাক্কি করলো কিছু সময়। নিজের মুঠোফোনে কয়েকবার জিতুকে কল দিল, কিন্তু কল রিসিভ হলো না। ইচ্ছে করছিল হারামি বন্ধুর মাথায় কি কয়েক ঘা লাগিয়ে দিতে। শেষে বাধ্য হয়ে বন্ধু মহলের একে একে সবাইকে কল দিল, কিন্তু কেউ কল রিসিভ করলো না। এদিকে তমা জিমানের আনন্দের রাত দুঃখে পরিণত হলো। হতাশ হয়ে বিছানায় গা এলিয়ে বসলো জিমান। তৎক্ষণাৎ টুংটাং করে মেসেজ আসার শব্দ হলো। সিন করতেই চোখে পড়ল ছোট্ট ক্ষুদ্রে বার্তা। সাবধান, সিসি ক্যামেরা আছে কিন্তু। জিতে তো মেসেজে কিঞ্চিত ভরকালো সে। নিজের তীক্ষ্ণ দৃষ্টি বুলালো পুরো রুম জুড়ে। ঘণ্টাখানেক পেরোলো, কোনো কিছু খুঁজে পেল না। ফের হতাশ হলো, নিজ মনে বিপির করলো। সত্যি সিসি ক্যামেরা আছে এই রুমে, কিন্তু কে লাগালো? তমা জিমান দুজনেরই কপালে চিন্তার ভাঁজ। সহসাই তমার মুঠোফোন টুংটাং করে এক মেসেজ বার্তার জানান দিল। খুলে দেখলো জিতুর হাসি মাখা একখানা ছবি। জিমানকে দেখানো মুহূর্তেই চোখ মুখ কোচকালো সে। নিজ মনে গালি ছুড়ল। কত বড় হারামি দেখছো! শুধু শুধু এতক্ষণ তাকে ভয় দেখালো। নুবা হতবিহ্বল নিজের স্বামীর এমন রূপে। মুঠোফোন চেপে রেখে অধরকোণে ঈশ্বর হাসির আভাস। সেই তখন থেকেই মিটমিট করে হেসে যাচ্ছে। সে গর্জে উঠল, এভাবে হাসছেন কেন? জিতু তাকালো এক পলক বইয়ের দিকে। এক হাত টেনে নিয়ে নিচের পক্ষ পাঁজরে চেপে ধরল। নুবা হাপ পিতেশ করলো কিছু সময়। দম বন্ধ হয়ে আসছে এমন আচম্বিত ঝটকায় ক্ষীণস্বরে বলে উঠল, এরকম করছেন কেন? ছাড়ুন তো, দম বন্ধ হয়ে যাচ্ছে। জিতু নুবার কথায় বিশেষ পাত্তা দিল না, উল্টো রসিয়ে রসিয়ে পড়ল, বন্ধুর বাসরের বিঘ্ন ঘটিয়ে নিজের বাসর করার নামেই বন্ধুত্ব, বুঝলে বউ? নুবা হতবাক, দ্রুতই কোচকে জবাব দিল। মানে? জিতু জবাব দিল না। দুজনের মধ্যকার বাঁধন আরও দৃঢ় করল। নুবা নিজের দুহাত দিয়ে জিতুর চোখ মুখ চেপে ধরল। বজ্র কণ্ঠে বলে উঠল, একদমই কাছে আসবেন না। আপনার অভিমান ভেঙেছি, তার মানে এটা নয় আপনাকে ক্ষমা করেছি। আগে আমার সব প্রশ্নের জবাব দিন, তারপর আপনাকে নিয়ে ভাববো। মুহূর্তে কালচে মার্বেল চোখ গোল গোল করল জিতুর, কিন্তু নুবার হাতের মাঝে তার চক্ষুদয় আবদ্ধ হয়ে আছে। বইয়ের জবাব দিতেই হবে, তাই নিজের পেশি শক্তিকে ব্যবহার করলো। দস্তাদস্তি করে বইয়ের হাতের বাঁধন থেকে নিজের চোখ মুখ মুক্ত করে নিল। বুকে হাত রেখে হাঁ হয়ে নিঃশ্বাস ছেড়ে বলে উঠল,
আরে বউ, মেরে দিবা নাকি? আর একটু হলে তো অক্কাই পেতাম। এভাবে কেউ বাসর ঘরে বরের চোখ মুখ চেপে ধরে? কি ডাকাত বউ রে বাপরে! এ তো পুরাই সাংঘাতিক বউ আমার। নুবার চক্ষু চরকাস। কি বলে এসব? সে কখন শক্ত করে চেপে ধরেছে? শুধু চোখে মুখে হাত রেখেছে। এই যা, তার জামাই তো মহাধরি গাছ। কিভাবে তাকে অপবাদ দিয়ে যাচ্ছে! তার চোখ মুখ কুচকে আছে রাগে। জবাব দিল না মেজের চটে যাওয়ায়। জিতু বইয়ের মনোভাব বুঝল, নিশ্চয়ই রেগে গেছে তার বউ, তাই গলা স্বর নরম করলো। আসলে হয়েছে কি, তুমি আমার চোখ মুখ চেপে ধরে আছো, এদিকে প্রশ্নও করছো, তাহলে জবাব কিভাবে দেবো বলো তো? তাই একটু অভিনয় করলাম আর কি। কথায় কথায় এভাবে রাগলে হবে? বাচ্চাগুলো তোমার মতো রাগিনী হলে তো মহা সর্বনাশ হয়ে যাবে বউ। এত জনকে কিভাবে সামলাবো? হয়ে আছে নুবা নিরেট গলায় জবাব দিল। আপনি আস্ত একটা বদলোক, সেটা কি আপনি জানেন? উপর নিচ করে জিতু মাথা নাড়ল, ফের বলে উঠল। তারপর? আপনি একটা মিথ্যাবাদী। তারপর? নুবার চোখ ছলছল, গলার স্বরও ভীষণ কাঁপছে। ফের বলে উঠল। আপনি ওয়াদা ভঙ্গকারী, কথা দিয়ে কথা রাখেন না। আর? আপনি আমাকে নুহা কেন ডাকতেন? জিতু তড়াক করে হুঁশিয়ে এলো। মনটা বিচলিত হলো হঠাৎই। অজস্র প্রশ্নবাণে জর্জরিত করলো নিজেকে। সেই সময়টা হুসিন কেন ছিল সে? নুবার চলচল করা চোখের জল মুছে দিল। মনে পড়ে গেল সেই প্রথম দিনের বিশেষ মুহূর্ত। সেদিন এক বোকা মেয়ে তাকে কল দিয়েছিল। আজও চোখের সামনে স্পষ্ট মনে আছে। দ্রুতই নিজের বোকা পাখিকে বুকের মাঝে মিশিয়ে নিল। বলতে শুরু করলো সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্তের কথা। স্মৃতির রোমন্থন হলো ফের একবার। অতীত। 5 ডিসেম্বর 2020। শীতের সকালে 9টার মধ্যেই ভার্সিটিতে পা রাখতেই হলো জিতুকে। সপ্তাহ গড়ালেই তাদের কেমিস্ট্রি দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা। তার প্রস্তুতি স্বরূপ শেষ একবার ক্যাম্পাসে ঢুমালো। পড়াশোনা তো আগেই শেষ। আদত বন্ধুদের সাথে আড্ডা দেওয়াই মুখ্য উদ্দেশ্য তার। গায়ে কালো শার্টের সাথে সাই রঙা প্যান্ট পরিহিত, হাতের কালো বেল্টের টাইটান ঘড়ি। 21 বছরের টকবগে যুবক সাইকেলে চেপে ক্যাম্পাসে আগমন করলো। অদূরে বন্ধুদের আড্ডা বসেছে, সেও তাদের মাঝে সামিল হলো আচমকাই। তাদের দেখে কিঞ্চিত দূরত্ব হুড়পড়ি নামক কৃত্রিম পয়সাধ্বনির আড়ালে এক ভূতনির অবস্থান। চিন্ময় দেখে চোখ মুখ কুচকালো মুহূর্তেই। জিতুকে দেখে টিপ্পনি মালো। জিতু, তোর হিরোইন বসে আছে, তোকেই দেখে যাচ্ছে সুন্দরী ললিতা। যা না, একটু সঙ্গ দিয়ে আয়। সেও কিছু বলার আগেই সানি দাঁত কেলিয়ে হেসে বলল। আরে এত মিউমি আমাদের সাথেই পড়ে। জিতু আকাশ থেকে পড়লো মনে হয়। দুঠোঁট উল্টিয়ে বলল। কিন্তু আজ কি কোনো বিয়ের পার্টি আছে নাকি? এত সাজগোজ কেন এই মেয়ের? তার উপর খোলা চুল রেখে ভার্সিটি এসেছে, একদম অখাদ্য লাগছে। এই অখাদ্য এভাবেই আসে রোজ, একদম বিরক্তিকর। আমরাও মেয়ে ভার্সিটিতে আজ সাজার মানে কি এটাই বুঝলাম না। কারণ তোরা নিরামিষ ও আমিষ, তাই। জুই চোখ পাকালো, কিন্তু চিন্ময় ভাবলেশীন। জিতু সবার জবাব দিল। মেয়েটার একটা ব্যবস্থা করব, দেখবি মেয়েটা একদম হুজুর হয়ে গেছে। সাজ তো দূরে থাক, হিজাব ছাড়া ভার্সিটিতে আসবে না। কি করবি তুই ভাই? পরে কিন্তু তুই ফাইসা যাবি, আমি কয়ে দিলাম তোরে। মেয়েটা কিন্তু ভীষণ ছেঁচড়া রে। দায়সারা ভাব জিতুর মাঝে, মুখের কোণে ঈষৎ কুটিল হাসি। বলে উঠল। একদমই না, সোজা সূঁচ হয়ে যাবে দেখবি। মাত্র উঠে দাঁড়ালো মিউমির উদ্দেশ্যে, কিন্তু হঠাৎই জিতুর মুঠোফোন টুংটাং করে মেসেজের প্রতিধ্বনি তুলল। অনিচ্ছা সত্ত্বেও পকেট থেকে মুঠোফোন হাতে নিল। স্ক্রিনে তাকাতেই তার চক্ষু চরকাস। বিকাশে পুরো 10,000 টাকার একটা মেসেজ জলজল করছে, কিন্তু এটা তার পুরনো বিকাশ নাম্বার। এটাতে গত 1 বছর ধরে কোনো লেনদেন হয়নি। তাহলে এই টাকা আসলো কোথা থেকে? তার সন্দেহ হলো। নিশ্চিত হওয়ার জন্য বিকাশের সেই নাম্বার ডায়াল করলো। প্রথম কল রিসিভ হলো না, পুনরায় আবার ডায়াল করলো। তখন মধ্যবয়সী এক লোক কথা বলে উঠলেন। জিতু সালাম বিনিময় শেষে বলে উঠল। চাচা যান, আসলে এই নাম্বার থেকে মাত্রই আমার ফোনে 10,000 টাকা পাঠানো হয়েছে। টাকাটা কে পাঠিয়েছে বলতে পারবেন? লোকটা নিজেও হতবাক। কিসের টাকা, কার টাকা প্রথমেই বুঝলো না। তবে সকালের কাস্টমার তো একজনই ছিল, তাই খুব বেশি দেরি না করে তার ভাবতে সাথে সাথে বলে উঠল। আসলে মইটা একজন বিশাল দোকানদার। অতক্ষণ আগে হোগা মাইয়া টাহা দিয়া গেছিল, কিন্তু কেন জিগাইলেন? মই কি জানবার পারি? জিতু কিছু সময় ভাবলো, বলা কি ঠিক হবে, তবুও তাকে বলতে হবে, নয়তো টাকা ফেরত দেবে কিভাবে। ফের বলে উঠল।
আসলে টাকাটা যে পাঠিয়েছে সে বোধহয় ভুল নম্বরে বিকাশ করে ফেলেছে। দেখবেন মেয়েটা ফের আসবে টাকার খোঁজ করতে, তখন আমাকে বলবেন কল করতে, তাহলেই টাকাটা ফেরত দিয়ে দেব। দোকানদার আইসা বলে কল কাটলো। বন্ধুমল এত সময় ধরে জিতুর কথোপকথন শুনছিল। হুট করে সানি বলে উঠল, তোর বিকাশে 10,000 টাকা আসছে, চল দোস্ত এগুলো দিয়ে পাঠিয়ে দি। বজ্র কঠিন তার চোয়াল। জিতু ক্ষিপ্ত হয়ে পড়ল, এই টাকা আমার সানলাইটের বাচ্চা, পার্টি করার হলে আমাদের টাকা দিয়ে করব, কিন্তু অন্যের টাকা দিয়ে কেন দেব? এই টাকা আমি ফেরত দেব জলদি। মধ্যাহ্নের ক্লান্ত দুপুর, বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাসায় পৌঁছায় জিতু। দুপুরের খাবার শেষে অবসন্ন শরীরে দু চোখ মুদে আসছিল বারবার। শেষে না পেরেই বিছানায় গা এলিয়ে শুয়ে পড়েছে। কিছু সময় পেরোতেই তার মুঠোফোন শব্দহীন কম্পিত হলো। ছোট্ট টেবিলটার উপর কম্পন তুলে ফের বন্ধ হয়ে গেল। নিদ্রের আচ্ছন্ন জিতু হুঁশহীন। এভাবেই পরপর কয়েকবার কম্পিত হলো মুঠোফোন। শেষ কল এসে যখন প্রায় বন্ধ হওয়ার উপক্রম, আচমকায় তার ঘুমন্ত চোখ জয় খুলে গেল। তন্দা করে মুঠোফোন হাতে নিল। নিভু নিভু চোখেই স্ক্রিনে চোখ বোলাতেই অবাক হলো। অচেনা নাম্বার দেখে কিছু সময়ের জন্য ভাবনায় পড়ল, তবু কোনোভাবে কল রিসিভ করে বলে উঠল, হ্যালো, কে? অপর পাশ থেকে অল্প বয়সী একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। মেয়েটি অনর্গল নিজের পরিচয় দিয়ে যাচ্ছে, কিন্তু এত কিছুর মাঝেও তার বলা একটা কথাই জিতুর ঘুম উবে গেল। নিজেকে নিজেই বলে উঠল, আঙ্কেল। তাকে কোন অ্যাঙ্গেল থেকে আঙ্কেল মনে হয়? এই বোকা মেয়ের রাগে থরথর করলো। বেশি কিছুর জবাব দিল না সে মেয়ের। এটা সেই বোকা মেয়ে যে তার নাম্বারে ভুল করে বিকাশ করেছে। মেয়েটার টাকা পাঠিয়ে সে কল কাটলো। নিস্তব্ধ কয়েক মিনিট ধরে ঘোরের মধ্যে আছে সে। তার কণ্ঠ কি সত্যি বুড়োর মতো? নিজের মুঠোফোন হাতে নিয়ে নিজের গম্ভীর গলার তার কথা রেকর্ড করলো বেশ কয়েকটি। ফের শুনে দেখলো, না তো, বুড়ো তো মনে হচ্ছে না। তাহলে এই বোকা মেয়ে আঙ্কেল বলল কেন? সে কি আদৌ আঙ্কেল নাকি? বয়স 21 তার। বাংলাদেশের আইন মোতাবেক মাত্র বিয়ের বয়স হয়েছে, আর এই বয়সেই তাকে বলে কিনা আঙ্কেল। দেওয়াল ঘড়িতে তখন দুপুর 2:20। চোখের পাতায় তার ঘুম ধরল না। মানুষপটে ভেসে আসছে ওই বাক্যধ্বনি, আঙ্কেল আপনি আমার টাকাগুলো ফেরত দেবেন প্লিজ। আঙ্কেল আপনি আমায় চিনবেন না আঙ্কেল। আঙ্কেল আপনি আমায় চিনবেন না আঙ্কেল। আমার বাড়ি বরিশাল আঙ্কেল। আমার নাম নুহা আঙ্কেল। আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। ধন্যবাদ আঙ্কেল। উফ, এই মেয়ে তাকে কতবার আঙ্কেল ডেকেছে আল্লাহই জানে। কি যেন নাম? ও নুহা না টুহা? বোকা মেয়ে একটা। বাড়ি কোথায় বললো? বরিশালে। কোথায় থাকে? হয়তো নদী নালায় বিল খালে। দিন গড়িয়ে রাত হলো, কিন্তু তার মনে এখনো সেই শব্দধ্বনি বেঁচে যাচ্ছে। পড়তে বসেও ধ্যানে অযাচিত মনে তার নজরে চলে যাচ্ছে ড্রেসিং টেবিলের আয়নে। মনে হাজারো কল্পনা ঘুরে বেড়াচ্ছে। এমিকে আচ্ছাভাবে জব্দ করে তবেই ক্লান্ত হবে, নয়তো মন তার শান্ত হবে না। সকালে কাকের কর্কশ শব্দে ঘুম ভাঙল তার, কিন্তু হঠাৎই কাকের কাকা শব্দে গতকালের সেই বোকা মেয়ের কথা মনে পড়ে গেল। মুহূর্তে চোখ মুখ কুঁচকে এলো। গতকাল কাকের জন্যই নাকি সেই মেয়ের এত বড় ভুল হয়েছে। ভাবা যায়, কি অদ্ভুত মেয়ে, নিজে ভুল করে কাককে কাঠ করে দাঁড় করিয়ে দিল। কি বুদ্ধি, সত্যি প্রশংসনীয়। নিজের দুহাত প্রসারিত করে বারান্দায় দাঁড়ালো। অদূরে থাকা কাকের দিকে তাকিয়ে পিড়পিড় করলো, আজকাল মানুষরা তোদের ছাড় দেয় না, বুঝলি কাক ভাই? তবে মুখে যাই বলি, তোরা কিন্তু যেখানে সেখানে নিজেদের টয়লেট নিয়ন্ত্রণ করতে পারিস না, এটা কিন্তু সত্যি। জিতু তৈরি হয়ে নিচে গেল। নাস্তা খেয়ে ভার্সিটিতে যাবে। ডাইনিং রুমে আসতেই দেখলো খাবার রেডি করতেছে তার মা। তাকে দেখে বলল, উঠেছিস? বস তাহলে, নয়তো আমি ডাকতে যেতাম এক্ষুনি। নিঃশব্দে মায়ের বলা বাক্যই সে বসে পড়ল চেয়ারের উপর। নিজের জন্য দুটো স্যান্ডউইচ, একটা ডিম সিদ্ধ, 1 গ্লাস দুধ নিয়েছে। একটা স্যান্ডউইচ খেয়ে মাত্র অন্যটিতে কামড় বসাবে, ঠিক তখনই আগমন ঘটল এক আগন্তুকের। ছন্নছাড়া এক উদ্ভ্রান্ত সকাল সকাল তাদের বাড়িতে হাজির। সে দেখে চেঁচিয়ে উঠল, কিরে লম্বুর বাচ্চা, এত সকাল সকাল আমাদের বাড়ি কি? তোর কর্নেল বাপ কি তোরে নাস্তা খাইতে দেয় না? জিমান ভাবলেশীন টেবিলে রাখা জিতুর খাবারের ভাগ বসালো। যা ছিল তার অর্ধেক খাবার নিজের পাতে নিয়ে নিল। জিতু নিজের ডিম নেওয়ার আগে জিমান তা পেটে চালান করে দিয়েছে মুহূর্তে। এতে জিতু তেতে উঠল। কিরে, আমার ডিম খেলি কেন? জিমান অট্টহাসিতে ফেটে পড়ল। জিতু, আমি তো জানি মুরগি ডিম পাড়ে, কিন্তু তুই যে ডিম পাড়িস তা তো জানতাম না। মেজাজ চটল জিতুর। হুট করে দুগাল চেপে ধরল জিমানের। তীক্ষ্ণ গলায় বলল, যা খেয়েছিস তাও বের করে নেব তোর। খালামণি, এই জিতুর বাচ্চা কি তোমার ছেলে?
তাহলে তো মনে হয় না। কোথা থেকে কুড়ে আনছো নাকি এরে? আমারে খাবারের খোঁটা তাই কেমনে দেখছো? ওটা জিতুর বাচ্চা না, আজমল ফরাজির বাচ্চা। আজমলের বলা শেষোক্ত কথাই জিমান জিতু দুজনেই থামলো। জিমান মুচকি হেসে বলল, জি আঙ্কেল, আসলেই ভুল হয়ে গেছে। এবার থেকে আজমল ফরাজির বাচ্চা বলবো। ঠিক আছে। মুহূর্তেই আজমলের চক্ষুদয় বড় হয়ে গেল। নিজ মনে হেসে উঠল, এরা বুঝি আর বড় হলো না। পাশে বসা ঈশিতা হেসে যাচ্ছে, বিড়বিড় করলো নিজ মনে, দুই পাগল একসাথে হলেই এই অবস্থা। কোথায় কি বলবে তাই জানে না এখনো। নাস্তা শেষ করে দুজনে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ক্যান্টিনের পাশে বকুলতলায় বন্ধুমহলের অপেক্ষায় বসে আছে দুইজন। কয়েক গোজ দূরতে ডাস্টবিন থেকে এক ঝাঁক কাকের কাকা শব্দ আসছে। এই দৃশ্য দেখে আনমনে জিতুর মনে পড়লো সেই বোকা মেয়ের কথা। নিজ মনে বিড়বিড় করলো, আশ্চর্য তো, এই মেয়ে তো একদমই ভালো নয়। হুট করে যেখানে যেখানে হানা দেয় দেখছি, এটা ভালো লক্ষণ নয় জিতু। তবুও নিজ মনে বিড়বিড় করে গেল অযাচিত কিছু। একটা কাক, অনাকাঙ্ক্ষিত ভুল, 10,000 টাকা, অপ্রত্যাশিত কল, আর 5 মিনিটের একটা বোকা মেয়ের কোকিলা কণ্ঠস্বর। কি গো জিতু বাবু, আপনার কি বসন্তের হাওয়া লেগেছে? কিন্তু এখন তো বসন্তের কাল না, শীতকাল। নাকি শীতে পাগল হয়ে গেছে? জিতু চোখ পাকালো জিমানের দিকে, মুখ পাকিয়ে পড়ে উঠল, পাগল তো তুই, সাথে আমাকে পাগল বানাচ্ছিস। যা সর, বাসায় যাবো। এর আবার কি হলো? মতিভ্রম হলো নাকি? শীতের উষ্ণ মধ্যাহ্ন বেলা, দ্বিপ্রহরের শেষ সময় জিতুর মনে উদয় হলো গতকালের খণ্ড চিত্র। ঠিক গতকাল এই সময় মেয়েটা তাকে কল দিয়েছিল। তারও ইচ্ছে হলো মেয়েটাকে একটু জ্বালিয়ে দেখতে, কেমন হবে ভাবলো। হুট করে কল দিল সেই অচেনা অপরিচিত মেয়েটাকে। তবে কলটা দ্রুতই রিসিভ হলো। ফের অপর পাশ থেকে গতকালের মতনই একই সুর ভেসে এলো, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? কাল আপনি আমার কত বড় উপকার করেছেন বলে বোঝাতে পারবো না। সত্যি আপনার মতো মানুষ হয় না। জিতু নিজেকে আর সংযত করতে পারল না, তিক্ত গলায় বলে উঠল, আঙ্কেল আঙ্কেল ডাকছো কেন? জি, তাহলে কি ডাকবো? ভাইয়া? এই মেয়ে আঙ্কেল থেকে সোজা ভাইয়াতে। রাগ থরথর করে বাড়ল তার। মুহূর্তেই কঠিন এক ধমক দিল, আমি তোমার মায়ের পেটের ভাই না, তুমি আমার বোন না, আমাদের রক্তের কোনো সম্পর্ক আছে না, আমি তোমার এলাকার ভাই যে তুমি আমাকে ভাইয়া ডাকবে? কিছুই ডাকার দরকার নেই, নাথিং, বুঝেছো বোকা মেয়ে? মেজাজ চটে আছে বেশ, তাই হুট করে কল কেটে দিল। মাথা ঠান্ডা করার জন্য ভাবলো বেশ কিছু সময় এই মেয়ের কি করা যায়। তবে মেয়েটার বয়স পরিচয় সবটাকে জানতে হবে, তারপর তার মস্তিষ্ক শীতল হবে। যা ভাবনা তাই করলো। ফের কল দিল সেই নাম্বারে। রিসিভ হতেই শান্ত স্বরে কথা বলল। কথায় মেয়েটার পরিচয়, বয়স, পড়াশোনা সব জেনে নিল। মেয়েটার বয়স মাত্র 16, এসএসসি পরীক্ষার্থী। কি অবাক কাণ্ড! শেষে নিজের পরিচয় বয়সও বলল। দিন গড়িয়ে রাত নামলো, কিন্তু সে কেমন আসক্ত হয়ে পড়ল মেয়েটার প্রতি। মাত্র 2 দিনের পরিচয়, অথচ এটা বড্ড বিদঘুটে লাগছে তার কাছে। তবে মেয়েটার সাথে কথা বলতে বেশ ভালো লাগে তার। ফের রাতে কল দিল, কিন্তু রিসিভ হলো না। সময় যেন ফেরোতেই চাইছে না, কেমন অস্থির লাগছে। এভাবে পুরো একদিন কাটলো, মেয়েটা তার কল রিসিভ করলো না। এতে তার অস্থিরতা যেন আরো পালো। নিজেকে কেমন পাগল পাগল লাগছে। এই মেয়ে তাকে এড়িয়ে যাচ্ছে কেন? পিচ্ছি একটা মেয়ে, তার মতো এমন সুদর্শন ছেলেকে এড়িয়ে যাচ্ছে, এটা ভাবা যায় একদমই না। পরের দিন দুপুরবেলায় ফের কল দিল। যাই হয়ে যাক, একবার কথা বলাই যায়। মনটা ব্যাকুল হয়ে আছে ওই বোকা মেয়ের সাথে কথা বলার জন্য। সেই দুপুরের অবশেষে কাঙ্ক্ষিত কল রিসিভ হলো। মনটা ফুরফুরে ও প্রশান্তিতে ভরে উঠল। কিন্তু সেই প্রশান্তি তার স্থায়ী হলো না যখন মেয়েটার মুখে এক তীর্যক বাক্য প্রতিধ্বনিত হলো, প্লিজ, আপনি আর আমাকে বিরক্ত করবেন না। আমার আম্মু শুনলে রাগ করবে, আমাকে বকাবকি করবে। প্লিজ আর কল দেবেন না। ঠিক আছে, যাও, বিরক্ত করবো না। এই বলেই কল কাটলো, কিন্তু মন তার পড়ে আছে সেই পিচ্ছি মেয়ের কাছে। এখন সর্বনাশ হলো তার, না পারছে সইতে, না পারছে বলতে। পাশে শুয়ে থাকা জীবন থুতনিতে 2 হাত দুদিকে প্রসারিত করে জিতুর দিকে তাকিয়ে আছে। টিপ্পনি মেরে বলে উঠল, জিতু, তুই মেয়েটার প্রেমে পড়ে গেলি না তো? নিস্তব্ধতায় আচ্ছন্ন জিতু প্রত্যুত্তর করল না। জীবন এবার নড়ে চড়ে বসলো, নাক টেনে ফিসফিস করে বলল, কেমন যেন পোড়া পোড়া গন্ধ আসছে। তোর কি কোথাও পড়ছে জিতু? আরে এ আর কেমন কি, কত মেয়ে আসবে যাবে, বাদ দেয় না ভাই।
মুহূর্তে জিতুর মুখে তীর্যক বাক্য ফুটে উঠল। দৃঢ় গলায় জবাব দিল, বাদ দেব? অসম্ভব। আমার তো এই মেয়েকেই চাই। যেভাবে হোক সারা জীবনের জন্য যদি এই মেয়েকে নিজের করতে না পারি, তবে আমার নামও ইয়াফি ইমদাদ জিতু নয়। চক্ষুদয় কট থেকে বের হবার উপক্রম। বেশ অবাক হলো জিমান। তুই এই পিচ্চি মেয়েটাকে আমাদের ভাবি বানানোর পায়তারা করছিস জিতু? জবাবহীন জিতু থম মেরে আছে। হঠাৎই তার চোখে মুখে অসাধ্য ফুটে উঠল। অজানা এক ভাবনায় মগ্ন হলো জিমান। ফের অবাক হলো। তোর আবার কি হলো? একটু আগেও তো দাঁত কেলিয়ে হাসছিলি। অসহায় চোখে সে জিমানের দিকে তাকালো। গলার স্বর বেশ আকুলতা ফুটে উঠল। কিন্তু আমার সত্যি ভয় করছে। আমি ওকে হারাতে চাই না। প্লিজ একটা কিছু কর না জিমান। কিভাবে ওকে ফিরে পাবো? ওর সাথে ফের কিভাবে কথা বলবো? তুই না লাভ করু সবাইকে প্রেমের পরামর্শ দিয়ে বেড়াস, এখন তুই আমার কাছে পরামর্শ চাইছিস? অন্যের জন্য ঠিকই কোনো উপায় বের করতে পারি, কিন্তু নিজের জন্য কিছুই মাথায় আসছে না এখন। জিতুর এমন আকুলতা দেখে জিমান নিজ ভাবনায় পড়ল। কাউকে না দেখে 2 দিনের পরিচয় কি ভালোবাসা হয়েছে, নাকি শুধুই মোহ জানা নেই তার। চোখ খুলে পিট পিট করে তাকাতে দেওয়াল ঘড়িতে চোখ পড়ল জিতুর। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এতক্ষণ ঘুমিয়ে কাটিয়েছে সে। একটু পরে মাগরিবের আজান দিবে। পাশে তাকিয়ে দেখে জীবন বিছানায় নেই। কোথায় গেল বাদরটা? দুজনে একসাথে ঘুমিয়েছিল। অবশ্য বেশি দূর খোঁজা লাগেনি। দেখলো মহোদয় বাথরুম থেকে দাঁত কেলিয়ে বের হচ্ছে। তার সামনে এসে চোখ টিপে বলল, আমার একমাত্র পিচ্চি ভাবির জামাই, আপনার জন্য আইডিয়া পেয়ে গেছি। জিতু কপাল কুচকালো। তাহলে এতক্ষণ বুঝি টয়লেটে এটাই ভাবছিল? জিমান মুখ পাকালো। পৃথিবীর সব বড় বড় বুদ্ধিজীবীরা কিন্তু টয়লেটে বসেই নিজেদের আধ্যাত্মিক চিন্তাগুলোকে, বুঝলি? ওহো, তুই এগুলো বুঝবি না। তুই তো আবার পিচ্চি মেয়ের প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছিস, তাই তোর মাথায় এমন মহান আধ্যাত্মিক চিন্তাভাবনা আসবেও না। রাতের খাবার সবার সাথে খেতে বসেছে জিতু জিমান দুজনেই। ফরিদা খাবার দিচ্ছে। সন্ধ্যা থেকে দুজনেই গায়েব ছিল। কিছু সময় আগে ঘরে ফিরেছে 2 জন। তা দেখে ঈশিতা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমাদের না 1 সপ্তাহ পর পরীক্ষা, আর তোমরা দুজনে বাইরে ঘুরে বেড়াচ্ছ, তাও এই ঠান্ডার মধ্যে? কি ভাবছো ভাবি? এখন শীতকাল, কিন্তু আমি তো ভাবলাম আরও বসন্তকাল। এর জন্য জিতুর ঠান্ডা লাগে না, তাই না যেতু? জিতু মুখ তুলো পর মুহূর্তেই। ফের মুচকি হেসে জবাব দিল, তা তো অবশ্যই। আপনার মতো এরকম একটা কোকিল যদি সারাক্ষণ কাকের সাথে লেগে থাকে, তাহলে কাকের কাছেও শীতকাল বসন্তকাল লাগবে, তাই না জিমান? তুই কাক? পরক্ষণে কিছু একটা মনে পড়লো। মিটমিট করে হেসে বলল, ওহো, তুই তো কাকই, আমি ভুলেই গিয়েছিলাম। জারিফ খাওয়া বাদ দিয়ে দুজনকে এক পলক দেখে নিল। গম্ভীর গলায় জিমানকে বলল, জিমান, তুই কাল সকালে বাসায় যাবি, দুজন একসাথে থাকবি, পড়ালেখা বাদ দিয়ে সারাক্ষণ আড্ডা দিবি। ঈশিতা স্বামীর প্রত্যুত্তর করলো সাথে সাথে, মোটেও জিমান জিতু এমন নয়। পড়ালেখার সময় দুজনেই খুব সিরিয়াস। শুধু শুধু শাসন করার মানে নেই। জাবি দীর্ঘশ্বাস চালো। বিড়বিড় করলো ঈশিতাকে শুনিয়ে শুনিয়ে। মনে হয় ভাই তার নয়, তার বউয়ের। ভাইকে কিছু বলা যাবে না। আর বউ, সে তো মনে হয় পরনারী। এই কষ্টের কথা কারে বুঝাবে সে? ঈশিতা ভালোই বুঝলো তাকে খোঁচা দিয়েই বলেছে। সে জাবিরের গায়ে নিজের পা দিয়ে চিমটি কাটলো। জাবি কইকে উঠল মুহূর্তে। খাবার টেবিলে সবার দৃষ্টি তখন জাবিরের দিকে। আজমল বলে উঠল, কি ব্যাপার, হঠাৎ করে এমন চিৎকার দিলি কেন? জাবি নিচের দিকে দৃষ্টি রেখে খেয়ে যাচ্ছে। তার বাবার জবাবে বলল, মনে হয় আব্বু তেলাপোকা কামড় দিয়েছে। তাহলে আজকাল তেলাপোকাও কামড় দেয়? আজমল এই কথা বলে মিটমিট করে হাসলো। ঈশিতা ভীষণ লজ্জা পেল। এতটা শব্দ করবে জাবি সে ভাবেনি। রাত বাড়ল, সাথে জিতুর অস্থিরতাও। সহসায় মেসেজের টুংটাং শব্দে তার অস্থিরতা কমলো হুট করে। মুচকি হাসলো সে। অবশেষে সব সাজেশন এসে গেছে। এ অসাধ্য সাধন হয়েছে একমাত্র বন্ধু নামক প্রাণীটি পাশে ছিল বলে। খুশিতে কৃতজ্ঞতা স্বরূপ সে জিমানকে জড়িয়ে ধরল। এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। সে কৃতজ্ঞতা প্রকাশ করল বন্ধুর উদ্দেশ্যে। জিমান তন্দা ঘরে তখন। এমন করে জড়িয়ে ধরার জন্য চেঁচিয়ে উঠল জিতুকে, পিচ্ছি ভাবির জামাই, দয়া করে ছাড়ুন, আমি আপনার নুহাহ নই। জিতু চোখ পাকলো। দ্রুতই ছাড়লো জিমানকে। কিন্তু জিমান ভাবলেশীন। ফের বলে উঠল, তুই কি ভাবছিস তোকে ফ্রিতে সাহায্য করছি? ঠান্ডার মধ্যে এই সন্ধ্যা থেকে প্রায় 12টা কোচিং সেন্টারে নিয়ে গেছি তোরে। স্যারের সাথে সাজেশন নিয়ে কথা বলেছি। এইসব এমনি এমনি হয় নাই বন্ধু। পিচ্চি ভাবিকে বলবি তার বেস্ট ফ্রেন্ডকে আমাকে
দিয়ে দিতে, তারপর শোধবোধ হয়ে যাবে। জিতু যার পরনে অবাক। সে ভাবছিল তার বন্ধু তার জন্য খেটে মরছে। সে কতই খুশি ছিল, অথচ তার বন্ধুর মনে অন্য কিছু চলছে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মহা হারামি তুই। জিমান দাঁত কেলেই হাসলো, জবাব দিল দ্রুত, তুই প্রেম করবি আর আমি সিঙ্গেল থাকবো দোস্ত। সেখানে আমিও সেখানে। পিচ্চি ভাবিকে বলবি তার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার লাইন করিয়ে দিতে। জিতু নিজের কপালে হাত ঠেকালো, হতাশার সুর বেরোলো মুখ থেকে। যেখানে নিজের লাইনই এখনো হয় নাই, সেখানে তোকে কিভাবে লাইন করাবো? আজব। টানা দুদিন না খাওয়া বাদ দিয়ে জিতু সাজেশন তৈরিতে ব্যস্ত। যেভাবে হোক এই মেয়ের মন জয় করা চাই। পিচি মেয়েদের মন নাকি নরম তুলোর মতো হয়, কিন্তু এই মেয়ের মন এত কঠিন কেন? আনমনে কত কিছু ভেবে চলেছে সে। মাথার উপর সিলিং ফ্যানের শস্য শব্দ হচ্ছে। একধানে সাজেশনের প্রশ্নপত্র তৈরিতে ব্যস্ত সে। জানালা দিকে বার দুয়েক তাকিয়ে কাকের খুনসুটি দেখছে। কাকের কাকা শব্দগুচ্ছ কানে আসতে আজকাল প্রণয়ের বর্ষণ শুরু হয়। নিজেকে তখন পাগল পাগল মনে হয়। কি অদ্ভুত শিহরণ, যাকে সে দেখেনি অথচ সে তাকেই অনুভব করে। ঈশিতা অবাক হলো জিতু সহজেই এমন পরিবর্তনে। তার রুমের আশপাশে কয়েকবার ঘুরে গেছে। যতবারই এসেছে তাকে গভীর মনোযোগ দিয়ে লিখতেই দেখেছে। নিজ মনে ভাবলো হয়তো পরীক্ষার জন্য শেষ প্রস্তুতি নিচ্ছে। জিমান চলে যাওয়ার পর থেকে সে ভীষণ সিরিয়াস পড়াশোনায়, তাই খাবারটাও রবির রুমের মাঝে দিয়ে যাচ্ছে। জিতুর সময় নেই নিচে গিয়ে খাওয়ার। হতাশ হয়ে ফিরে যাচ্ছিল, কিন্তু আচমকে তার নজর পড়ল একটা বইয়ের উপর। এই বই জিতুর রুমে কেন? কিছুটা সন্ধিয়ান সে, তাই কদম বাড়িয়ে কিঞ্চি উকি চুকি দিল। যা দেখলো তাতেই চক্ষু চরকাস। জিতুর টেবিলে এসএসসির বই আর সাজেশন। কেমন খটকা লাগলো তার কাছে। তবে পাতায় পাতায় লেখা একটা শব্দ দেখে সে থামলো, বোকা পাখি। লেখাটা সব পাতা জুড়ে। ব্যাপারটা অদ্ভুত লাগলো তার কাছে, তবে সে ঘাটল না তেমন। নিঃশব্দে বেরিয়ে এলো রুম থেকে। সময় যেন দূরতে পেল, কিন্তু জিতু মরছে তার অস্থিরতায়। কিভাবে এই মেয়ের সাথে যোগাযোগ করবে? মেয়েটা আদৌ তার সাথে কথা বলবে নাকি প্রত্যাখ্যান করবে? ফের বলবে না তো? বিরক্ত করবে না? ভয়ে তার মুখ শুকিয়ে গেছে। ফ্যানের বাতাসেও সে কুলকুল ঘামছে। ভয় আর দ্বিধায় নিমজ্জিত। কি হবে তার? জিমান বলেছে ভয় ডরহীন কল দিয়ে দিতে, যা হবার হবে। এভাবে আরো 3 দিন কাটলো। রাত হলে চোখে ঘুম আসে না তার। মলে আজকাল তার যাওয়া হয় না, কিন্তু এর মাঝে একদিন সে তার পূর্বের অর্ডার গ্রহণ করতে গিয়েছিল। সেখানে তার দুটো হিজাব বেশ পছন্দ হয়েছে। কেন হয়েছে সে জানে না। হিজাব দুটো নিয়ে তাতেই এক্সট্রা কাজ করতে বলো, তাহলে একদম ভিন্ন হিজাব মনে হবে। তারপর আরও কিছু টুকটাক জিনিস নিল, কিন্তু এগুলো দেবে কিভাবে? বন্ধু মহলে তার সমস্যার কথা জানানো হলো। তারা আশ্বস্ত করলো আজ রাতে কিছু একটা ঘটবে। রাত নামলো ধরণীতে। গত 5 দিনেও মেয়েটার সাথে তার কথা হয়নি। কিভাবে কি করবে সে? ব্যাহের মতো কল দিয়ে বলে উঠবে, কেমন আছো বোকা পাখি? এভাবে বললে তার প্রেম শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। না, একদমই বলা যাবে না এভাবে। কিন্তু গভীর রাতে ঘটল এক ঘটনা, যা ছিল তার ভাবনা অতীত। ভোর রাতে ঘুম ভাঙতে চোখে পড়ল এই দৃশ্য। সে খুশি হবে না কাঁদবে বুঝতে পারছে না। তবে চিন্ময় জিমান দুজনকে কিল দিল। তারা কিছু করেছে কিনা জবাবে দুজনেই না বলে উঠল। তার এখনো কিছু করেনি, কিন্তু করবে জানালো। তার মুখে সেই থেকে উপচে পড়ছে খুশি। বোকা মেয়ে তাকে নিজ থেকে কল দিয়েছে। বন্ধু মহলের দুজনেই কিছু না করেও যে এই মেঘ না যেত বৃষ্টি। তবে এত রাতে কল কিঞ্চিত ভাবালো তাদেরকে। সেই কারণ জানতে সকাল থেকে লাগাতার কল দিল, কিন্তু মেয়েটার ফোন বন্ধই বলে যাচ্ছে। মধ্যাহ্নবেলায় গিয়ে জিতুর কল রিসিভ হলো। অবশেষে প্রশান্তির নিঃশ্বাস চালো সে। বেশ কসরত করে সেই দিন মেয়েটার ঠিকানা নিল। সেই ঠিকানায় নিজে তৈরি করা সাজেশন পাঠালো তার জন্য। অবশ্য আরও একটা সাজেশন বাড়তি ছিল সেখানে, যেটা জিমান তৈরি করেছিল নুবার বান্ধবীর জন্য। তবে সে ইনিয়ে বিনিয়ে বলেছে, চাইলে তুই আমার বেস্ট ফ্রেন্ডের সাথেও এই সাজেশন শেয়ার করতে পারো। এখানে 2টো সাজেশন আছে কিন্তু। সময়ের সাথে সাথে দুজনের সম্পর্ক বেশ এগিয়ে গেল। তবে ভালোবাসি না বলেও চলল সম্পর্কের নিজস্ব গতি। একদিন বিকেলে পুরো বন্ধুমহল ঘিরে বসে আছে তাকে। দুপুরে লাঞ্চের ট্রিট উসুল করে নিয়েছে, তাও তাদের আবদার শেষ হয়নি। এখন দুপুর 3টের অপেক্ষায় আছে সবাই। আজকে সবাই পিচ্ছি ভাবেই কথা শুনবে। সে অনেকবার বলেছে মেয়েটা এমনি তার সাথে কম কথা বলে। যদি জানে আবার তার বন্ধুমহল তার কথা শুনছে, তাহলে কি আর কথা বলবে মেয়েটি? কিন্তু না, সব কয়টা বন্ধু নাচুর বান্দা। তার আজ নুহার কথা শুনবে।
জিতু ভয়ে ভয়ে কল দিল। নিজ মনে দোয়া পড়ছে আজকে কল রিসিভ না করুক, কিন্তু না, তার মনের আশা পূরণ হয়নি। কল দেওয়ার কয়েক সেকেন্ড পর নুহা কল রিসিভ করেছে। মেয়েটা আজকে মোবাইল নিয়ে বসেছিল নাকি? এভাবে সাথে সাথে রিসিভ করলো। সালাম দিয়ে প্রথমে যা বললো তা শুনে জিতুর শুকনো ঢোক গিল। সে পুনরায় আবার জিজ্ঞেস করলো, কি বলে বুঝিনি। অপর পাশ থেকে এবার কপট রাগ দেখিয়ে পড়ল, আপনি সত্যি কাল রাত 12টার পর কল দেননি? জিতু যার পরনে অবাক, কিন্তু তার দিকে আটজোড়া চোখ সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে আছে। সে তো ভুল করেও রাতে কল দেয়নি কখনো। দৃঢ় গলায় বলে উঠল, বিশ্বাস কর, আমি কল দিইনি। আসলে অপরিচিত বলতে আর কেউ আমার কন্ট্যাক্ট লিস্টে নেই। আচ্ছা, এমনটা নয় তো আপনার কোনো বন্ধু মজা করে কল দিছিল? হয়তো আপনি জানেন না। জিতুর বন্ধুমন মাথায় হাত দিয়ে বসে আছে। তাদের মুখের অভিব্যক্তি শূন্য, একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছে। এত বড় অপবাদ, তাও কিছু না করি। জিতু নিজমনি অবাক হলো। সে জানে তার বন্ধুরা এমন নয়, তারপরও গলা খকিয়ে জবাব দিল, আমার বন্ধুরা পেটুক টাইপের, একটু খায় বেশি, অন্যদের জ্বালায় বেশি। একটা কঙ্কালের হাড্ডি হইতে পারে, তবে চরিত্র মাশাআল্লাহ খারাপ না। চিন্ময় চেয়ার ছেড়ে মেঝের উপর ধপ করে বসে পড়ল। জিতু কি তাদের সুনাম করলো নাকি অপমান করলো? জুই, সিমি, লরিন মুখে কাপড় গুজে হাসছে। বেশ হয়েছে, আর কখনো যাবে কারোর প্রেমলাভ শোনার জন্য? জিমান নিজেই বেশ অবাক। সেই প্রথম শুনছে নুহার কথা। বাকিরা হুতাশ করলো অনেকক্ষণ। ভেবেছি কি, আর হলো কি? জিতু মাগরিবের নামাজ পড়ে মাত্রই বই খুলে বসলো। এরই মাঝে ঈশিতার ডাক, জিতু, তোমার সেই ইউটিউব রেসিপি হাজির। এত জলদি কিভাবে পেলে? ঈশিতা মুখ ভেঙচিয়ে দিল, ঠাট্টা স্বরে জবাব দিল, আমার একটাই দেবর, সেটাও যদি দেবদাস হয়ে যায় তাহলে আমার কোনো যা আসবে? আর যাবিহীন ঝগড়া করব কার সাথে? আমি চাই না আমার দেবর এত জলদি দেবদাস হয়ে যাক। তাই জামাইকে বলেছি আমার একমাত্র দেবরের জন্য তালের রস নিয়ে আসতে। আমার জামাই আবার বইয়ের কথা শুনে তাই হাবতার ফেলতে পারলো না। আর আমার দেবরও তার বইয়ের কথা শুনবে। এই যে তার এখন তালের রস দিয়ে মুড়ি মাখানো খেতে ইচ্ছা করছে। কি আর করা, এক বইয়ের জামাইয়ের আবদার আরেক জামাইয়ের বউ মিটিয়ে দিচ্ছে। জিতু নিষ্পলক ভাবির কথা শুনল। ভীষণ লজ্জা পেল, কিন্তু ভাবিকে বুঝতে দিল না। ঈশিতা মুচকি এসে ফের বলল, এবার খেয়ে নাও, নয়তো দেরি হলে মুড়ি চুপসে যাবে। কথাগুলো বলে ঈশিতার রুম থেকে চলে গেল। মুঠোফোনের অপর পাশের কথা শুনে নুপা পুরাই অবাক। মন খচখচ করছিল দেখে মোবাইল বালিশের নিচ থেকে নিয়েছিল মাত্রই। লোকটা দেবদাস হয়ে যাচ্ছে তার জন্য। হাই আল্লাহ, কি বললো এইগুলো? সহসেই মন গহীনে এক শীতল শিহরণ বয়ে গেল। আহ, কি লজ্জা! মুখের উপর এক হাত দিয়ে বসে আছে সে। কলটা নিঃশব্দে কেটে দিয়ে কম্বল টেনে শুয়ে পড়ল। মনের ভিতর এক অজানা অনুভূতি হানা দিয়েছে। কেমন যেন পাগল পাগল লাগছে তার। অন্যদিকে জিতু দুশ্চিন্তা পাল নুহাকে বিরক্ত করা রাতের ব্যক্তিকে নিয়ে। তাই তো বরিশাল থানায় চিন্ময়ের মামার সাহায্যে জিডি করলো অজ্ঞাত ব্যক্তির নামে। পুলিশ সেই ব্যক্তির পুরো ডিটেলস নিয়ে পরে চিন্ময়কে জানালো। চিন্ময় কল দিয়ে অজ্ঞাত ব্যক্তির পুরো ডিটেলস দিল জিতুকে। সেই অজ্ঞাত ব্যক্তির নাম বাবলু মির্জা। শীতের দিনের রোদ সাধারণত মিষ্টি হয়, কিন্তু এখন অসহনীয় লাগছে জিতুর কাছে। দীর্ঘ লাইন আর ভিড়ের মধ্যেই আধ ঘন্টা ধরেই দাঁড়িয়ে আছে। ভিড়ের মাঝে পরীক্ষা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে অতিষ্ঠ সে। বন্ধুমহলের মধ্যে শুধু সানি এসেছে, বাকিরা পৌঁছেনি এখনো। হঠাৎ লরিন এসে জিতুর সামনে চিৎপতাং হয়ে পড়ে যেতে লাগলো। সানি এটা দেখে দাঁত কিলিয়ে হেসে পড়ল। বাবার টাকাগুলো বাতাসে না উড়িয়ে যদি নিজের উদরে দিতি, তাহলে সেখানে উষ্টা খাইতি না হাড্ডি মন্ত্রী। আচ্ছা, এই জন্য তুই বাপের সব টাকা তোর উদরে ঢুকিয়ে নিজেরে 8 মাসের পোয়াতি বানায় রাখছো, শালা কুমড়া পটাশ। জুই শুনেই দ্রুত জবাব দিল, কোথায়? পরীক্ষার ভয়ে একটু আল্লাহকে ডাকবি, তা না করে তোরা ঝগড়া করছিস। এর মধ্যেই বন্ধু মহলের বাকিরাও হাজির। জুয়ের কথা শুনে রকির জবাব দিল, বইন দোয়া দরুদ পড়ে একটা ফু দিয়ে দে, যাতে পরীক্ষায় ভালো করি। তৎক্ষণাৎ সানি রকির দিকে তাকালো, দ্রুত জবাব দিল, খবরদার ফু দিস না জয়ী। রকস্টার শীতের ভয়ে গত সপ্তাহে গোসল করে নাই। এখন তুই ফু যদি দিই, গায়ের গন্ধের সব দুর্গন্ধ আমাদের দিকে আসবে। রকি সানিকে পিঠে আলতো করে চাপড় মেরে বিদ্যুপের হাসি দিল, হারামি, তুই যে শীতকালে গোসলের ভয়ে প্রতিদিন একটা করে পারফিউম ব্যবহার করিস, সেটা পাশের বাসার মারিয়াও জানে। সানি তড়িৎ নিজের গালে হাত দিল, জবাবে পড়ল,
রকস্টার পারফিউম কি তুই কিনে দিছস রোজ একটা ইউজ করার জন্য? বন্ধুদের এত হাসিমল মুহূর্তেই জিতু চুপচাপ নির্বাক ঠায় দাঁড়িয়ে আছে এক কোণে। সবার মাঝ থেকে মুবিন বলে উঠল, জিতু, আমাদের পিচ্ছি ভাবির কি খবর? আচমকাই এমন কথায় জিতু ইতস্তবোধ করলো, মুখের কোণে মৃদু হাসির জবাব দিল, ভালোই। শুধু ভালো আর কিছু না। চিন্ময় দীর্ঘশ্বাস টানলো। আমাদের জিতু কোথায় হারালো? এতক্ষণ আমাদের সাথে থেকেও নাই। হ্যাঁ, আগের মতো কথাও বলে না, হাসেও না, সারাক্ষণ পিচ্ছি ভাবির প্রেমে মজে থাকে। ভাই আসতে বল, পাশেই হার্টের রোগী দাঁড়িয়ে আছে। এবার সবাই চকিতে তাকালো। হাই আলা, মিউমি আসতেছে এদিকে। জিতু শুকনো ঢোক গিল। এটাকে দেখলো বিরক্ত লাগে তার, তাই বাধ্য হয়ে সবার মাঝ থেকে আড়াল হয়ে গেল। মিউমি এসে বন্ধু মহলে সবার সামনে দাঁড়ালো, এদিক ওদিক করে জিতুকে খুঁজলো। সবার দিকে মুচকি হেসে বলল, ভালো আছো তোমরা? সানি মিউমির দিকে তাকিয়ে কিঞ্চিত হাসি দিয়ে বলল, না ভালো নেই জানো, একটু বাতাস করবা, খুব গরম লাগতেছে। মিউমি কপট রাগ দেখালো, বলল, আমি কেন তোমাকে বাতাস করতে যাব? আচ্ছা, জিতু কি এখনো আসেনি? বন্ধু মহলে সবাই চুপ হয়ে দাঁড়িয়ে আছে, কারোর মুখে কোনো কথা নেই। এর মধ্যে প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে, সবে হুড়মুড় করে ভেতরে প্রবেশ করলো। জিতু কোনোরকম যান বাঁচিয়ে নিজের সিটে এসে বসেছে। পিছন থেকে জিমান আলতো চাপত দিল, কিরে তুই আছিস? জিতু নিজের উপর তাচ্ছিলের হাসি দিল, সাথে কপালও চাপড় মারল। কি দরকার ছিল তার মিউমিকে উপদেশ দেওয়ার? ও যেমন ছিল সেরকমই থাকতো। জিমান আচমকায় প্রশ্ন করলো, আচ্ছা তোর জীবনে নুহাও না আসলে তুই কি মাইমেরিকে সুযোগ দিতি? জিতু মুহূর্তে চোখ পাকালো, জবাব দিল বিদ্রুপের সুরে, জানিস জিমান, আমার কোনো মেয়ের প্রতি ওই ফিলটা আসে না যেটা আমি নুহার জন্য করি। আর মিউমি সেটা তো ভুল করেও না। জিতু তুমি এখানে? আচমকা মিউমির কথা শুনে দুজনে চকিতে মুখ ঘোরালো। মিউমি হাস্যোজ্জ্বল মুখে জিতুর সম্মুখে সিটে বসতে বসতে বলে, দেখো কি ভাগ্য আমাদের, দুজন সামনাসামনি সিটে পড়েছি। আর আমার দুর্ভাগ্য, মন চাইছে পরীক্ষকের চুলগুলো গিয়ে ছিঁড়ে দিয়ে আসি। আর কাউকে পায় নাই আমার সামনে সিটে দেওয়ার জন্য। জিমান মিটমিট করে হেসে যাচ্ছে, বেচা মিউমির থেকে পালাচ্ছে, আর সে তো এখন তার নাকের ডগায়। জিতু বিরক্তিতে চোখমুখ কুচকে আছে। কি দরকার ছিল তার অত সুন্দর করে কথা বলার? ফালতু একটা মেয়ে, যা খুশি করুক, তাতে তার কি? কিন্তু তাকে কে বলেছে গুড বয় হওয়ার? একদিন মিষ্টি স্বরে মিউমিকে বলেছিল, তোমাকে ভারী মেকআপ থেকেও ন্যাচারাল লুকে বেশি সুন্দর লাগে। আর সেই সাথে চুল খোলা না রেখে যদি বেঁধে আসতে তাহলে আরও দারুণ লাগতো। ব্যাস এই দুটো কথা তার জীবনে কাল হয়ে গেল। মেয়েটা ভেবেছে সে তাকে পছন্দ করে, তাই বলেছে এসব কথা। তারপর থেকে তার পিছনে আঠার মতো লেগে আছে। আর তখন থেকে মেয়েটার রাতারাতি পরিবর্তন, সবই হতবাক। তার চিরচেনা সাজসজ্জা আর পোশাক রেখে একদম নিজেকে শালীন পোশাকে আবৃত করে রেখেছে। খোলা চুলের জায়গায় হিজাব পরিধান করা, মুখে কোনো কৃত্রিম প্রলেপ নেই, একদম সাদামাটা মেয়ের মতো ভার্সিটিতে আসে। এন পরিবর্তনে সে নিজেও বাকরুদ্ধ। একটা মেয়ে কিভাবে এত তাড়াতাড়ি পরিবর্তন হতে পারে? জিমান পিছন থেকে জিতুকে মৃদু ধাক্কা দিল, কিরে তুই বেঁচে আছিস নাকি পিচ্ছি ভাবির কাছে চলে গেছিস? সে জবাব দিল না। মিউমি জিতুর দিকে তাকিয়ে বলল, আমার ছোট প্রশ্নে একটু সমস্যা আছে, পরীক্ষার সময় আমাকে একটু দেখাবে? জিতু এবার সুযোগ পেল কিছু বলার জন্য। তা পড়ে আসুনি কেন? আর বারবার পিছনে তাকাবে না কিন্তু, স্যার দেখলে তখন আমার পেপার নিয়ে যাবে। মিউমি কিছু বলতে কেউ আর বলতে পারল না। অসহায় দৃষ্টিতে জিতুর দিকে তাকালো। সে শুধু কথা বলার অজুহাতে প্রশ্নের কথা বলেছে। জিতু কেন তাকে এভাবে এড়িয়ে যায়? সে তো জিতুর কথাই নিজেকে এত পরিবর্তন করেছে। তার উজাড় করা ভালোবাসা সে কবে বুঝবে? পরীক্ষা শেষে জিতু জিমান দুজনেই বাইকে করে একসাথে বেরোলো। জিমান বাইকের পেছনে বসেছে। আচমকা বলে উঠল, জানিস জিতু, আমি পিচ্ছি ভাবির বান্ধবীকে মিস করছি। আমাকে একটু কথা বলাই দিবি আমার মধুমিতার সাথে? কতদিন দেখি না তাকে, খুব ইচ্ছে করছে তার সাথে কথা বলতে। আশঙ্কিক জিমানের এমন উদ্ভট কথা শুনে জিতু বাইক থামালো। সে অবাক হয়ে পড়ল, তোর মধুমিতা? সেটা কবে থেকে? যেখানে আমি নিজেই এখনো আমার পাখির নাগাল পাইনি, সেখানে তোর কিভাবে হয়ে গেল? আর একবার প্রলাপ বকবি তো ব্রিজ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো, লম্বুর বাচ্চা। জিমানের হেলদোল নেই, সে তার মতোই জবাব দিল আবার, জিতু, ভাবছি আমরা দুইজন খালাতো ভাই বন্ধু, সহপাঠী থেকে ভাইরা ভাই হব।
কিন্তু এখন ভাবছি ভবিষ্যতে বিয়েও হয়ে যায়, কি বলিস? জিতু বাইক থেকে নেমে জিমানকে পাজা কোলায় তুলে নিল। জিমান আচমকাই চিৎকার দিয়ে উঠল। কি কোথায় আছো? বাঁচাও! এই শয়তান ছেলে আমার ইজ্জত লুটে নিল। জিতু ভ্যাবাচাকা খেয়ে গেল। এই লুচ্চুর বাচ্চা কি বলে এসব? সে হাসতে হাসতে জিমানকে রাস্তায় নামিয়ে দিল। জিমান জিতুর হাত চেপে ধরল। কিরে ছেলে হয়ে ছেলের ইজ্জত লুণ্ঠন করতে চাইছিস? কত খারাপ তুই! জিতু কটমট করে তাকালো। নিজের হাত মুষ্টিবদ্ধ করে জিমানকে দেয় এক ঘুষি। লম্বুর বাচ্চা, আর কথা খুঁজে পাস না। জিমানও জিতুর হাত চেপে ধরল। এই লম্বুর বাচ্চা কি? ভাইরা ভাই বল, পিচ্চি ভাবি জামাই। জিতু দাঁত কিরমিরে বলে উঠল, তোরে আমি জীবনেও ভাইরা বানাবো না। তুই যে হারামি, আমার জীবন তেনা তেনা করে দিবি। না না ভাই, এটা বলিস না। আমাকে এত বড় ছাঁকা দিস না। আমি তো তোর একমাত্র কলিজার বন্ধু, তাই না? জিতু জবাব না দিয়ে বলল, এখন বাইকে উঠবি না তো কি তোকে রাস্তায় রেখে যাব? জিমান উঠে বসলো পেছনে। জিতু ফের নিজের গন্তব্যে চলল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।